আমি মনে করি মাদ্রাসাগুলো থাকা উচিত নয়। অনেক সময় মাদ্রাসায় দেখা যায় মাদ্রাসাতে জিহাদি তৈরি হচ্ছে, মাদ্রাসায় নির্যাতন চলছে, আর এই ঘটনায় ইমামরা ধরা পড়ছে এবং জেলে যাচ্ছে। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। কলকাতার মাটিতে দাঁড়িয়ে মাদ্রাসা নিয়ে এবারে বিস্ফোরক মন্তব্য করলেন তসলিমা নাসরিন। প্রায় 2 দশকের দীর্ঘ অপেক্ষার পর আবার কলকাতার মাটিতে পা রাখলেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। আর ফিরেই একের পর এক স্পর্শকাতর ইস্যুতে অকপটে মত প্রকাশ করে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তিনি। রাজ্যে মাদ্রাসা থাকা উচিত কি উচিত নয় এ প্রসঙ্গে তিনি স্পষ্ট বলেন, আমি মনে করি মাদ্রাসাগুলো থাকা উচিত নয়। অনেক সময় মাদ্রাসাতে দেখা যায় জিহাদিদের তৈরি করা হচ্ছে, মাদ্রাসায় নির্যাতন চলছে। এই ঘটনায় ইমামরা ধরা পড়ছে এবং জেলে যাচ্ছে। শুধু শাস্তি দিলেই হয় না, এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। আমার মনে হয় না মাদ্রাসার আর কোনো দরকার আছে। মাদ্রাসা থেকে কেউ পাশ করে না, কিছুই করে না মাদ্রাসা থেকে পাশ করে। সেই সঙ্গে প্রচুর মসজিদ গড়ে উঠেছে যেগুলো জিহাদি তৈরির কারখানা। এত মসজিদের দরকার নেই। কি বলেছেন শুনবো। আমি মাদ্রাসা সম্পর্কে যতটুকু জানি, বাংলাদেশের মাদ্রাসা সম্পর্কে আমার যেটা মনে হয় যে মাদ্রাসাগুলো থাকা উচিত নয়। কারণ অনেক সময় মাদ্রাসা দেখা যায়, সবসময় নয়, অনেক সময় দেখা যায় যে মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে। কারণ এখন আপনারা যদি দেখেন নিউজগুলো, বা মাদ্রাসায় চলছে এবং ইমাম, মাদ্রাসার শিক্ষক এরা ধরা পড়ছে, এরা জেলে যাচ্ছে। কিন্তু এদের এই শুধু তো শাস্তি দিলে হয় না, এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। মাদ্রাসার আমার মনে হয় না কোনো দরকার আছে, কারণ এই মাদ্রাসা থেকে পাশ করে কেউ কিছুই করে না। মানে কেউ, এটা হচ্ছে কি যে ওরা এক ধরনের ভিক্ষে করে খায়, চাঁদা তোলে খায় না। তো এই মাদ্রাসাগুলো না হয়ে বরং সব মাদ্রাসাগুলো সেকুলার স্কুল হয়ে যাওয়া উচিত। আর প্রচুর মসজিদ গড়ে উঠেছে যেগুলো জিহাদি তৈরির কারখানা। তো সবগুলো বলছি না, কিছু কিছু। তো ওই একটু মানে কিছু হলে কেউ যদি টাকা কড়ি করে তাহলেই না একটা মসজিদ দিয়ে বানিয়ে দেয় কোথাও। তো এত মসজিদের দরকার নেই, এত মসজিদের দরকার নেই। এটাও আসলে সরকারের কন্ট্রোল করা উচিত, এবং সরকার নিজে থেকে ধর্ম প্রচার করুক, সেটাও তো ঠিক নয়। কারণ সেকুলার কান্ট্রি হতে গেলে ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করতেই হবে, এবং এটা সভ্যতার প্রথম শর্ত। সেটা প্রত্যেকটা দেশে, সভ্য দেশেই আছে। ধর্মের সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকতে পারবে না। প্রায় 19 বছর পর কলকাতায় ফিরে তসলিমা নাসরিন আরও বলেন, কারোর কথা বলার অধিকার কেড়ে নেওয়া কখনোই উচিত নয়। তার মতে মত প্রকাশের স্বাধীনতাই প্রকৃত গণতন্ত্রের ভিত্তি, এবং প্রত্যেক মানুষের নিজের মত প্রকাশের পূর্ণ অধিকার থাকা প্রয়োজন। কোনো মতের সঙ্গে দ্বিমত থাকতেই পারে, কিন্তু সেই মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। এই প্রসঙ্গে কবি জয় গোস্বামীকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে তার পাশে দাঁড়ান তসলিমা। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জয় গোস্বামীকে অসম্মান করা মানে আমাকেও অসম্মান করা। তিনি আরও জানান, অনুষ্ঠানে জয় গোস্বামীকে আমন্ত্রণ জানানোর উদ্যোগ তিনিই নিয়েছিলেন। এমনকি প্রয়োজনে তিনি নিজেই কবির বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন। তার এই মন্তব্যে জয় গোস্বামীর প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা এবং সংহতির বার্তাই স্পষ্ট হয়ে ওঠে। নিজের দীর্ঘ নির্বাসনের প্রসঙ্গও তুলে ধরেন তসলিমা। তিনি বলেন, একসময় একটি সরকার তাকে পশ্চিমবঙ্গে থাকতে দেয়নি, আবার অন্য একটি সরকার তাকে কলকাতায় ফিরে আসার সুযোগ করে দিয়েছে। তবে তিনি স্পষ্ট করে দেন, কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন জানিয়ে নয়, বরং মত প্রকাশের স্বাধীনতাই নীতিকেই তিনি আস্থা রাখছেন। তার কথায়, যে সরকারি ক্ষমতায় থাকুক, মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার নিশ্চিত করা তাদের দায়িত্ব। কি বলেছেন শুনবো। পছন্দ করেছিলেন তাদের মধ্যে কি তারা ছিলেন যারা জয় গোস্বামীকে মঞ্চে উঠতে দেননি? তাহলে তো দুরকম হয়ে গেল না। একদিকে একজন যখন মত প্রকাশের অধিকারের পক্ষে বলছে, তখন তোমরা তাকে সমর্থন করছো, কিন্তু
মত প্রকাশের অধিকারের জন্য যখন বাস্তবে তিনি একজন আরেকজন কবিকে ডাকছেন, তুমি তখন তার কথা শুনতে চাইছো না, তাহলে তো আমার তো খারাপ লাগবে। আমার লেগেছে এবং আশা করি এই রকম অবস্থা আর হবে না, কারণ কলকাতা প্রগতিশীলদের শহর। এখানে সবাই বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন বলেই আমি বিশ্বাস করতে চাই। এবং রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু সবারই তার ভিন্ন মত প্রকাশ করার অধিকার থাকতে হবে। এই অনুষ্ঠান শেষে ঘটনার পর আপনার সঙ্গে কি আপনি কথা বলেছিলেন? জয়প্রসাদের সঙ্গে মানে এই ঘটনাগুলো ঘটে গেছে, উনি অনুষ্ঠান শেষের আগেই আপনার বক্তব্য শুনে বেরিয়ে গেছেন, আমরা যতটুকু জানি। তিনি কথা বলেছিলেন বা কথা বলেছিলেন? আজকে না, কথা হয়নি, কিন্তু আমি কথা বলবো। এটা শুধু মানে আমি আজ বা কাল আমি যাবো তার বাড়িতে কথা বলতে, এটা ভেবেছি আমি। তসলিমাদি, আপনি তো তিনটে সরকারকে দেখলেন, বাম সরকার, তৃণমূল সরকার এবং এখন বিজেপি সরকার। এই তিনটে সরকারের মধ্যে আপনার চোখে কি পার্থক্যটা আপনি দেখতে পারেন? পার্থক্য তো আছে। এক সরকার আমাকে বের করে দিয়েছিলেন, দ্বিতীয় সরকার আমাকে আসতে দেননি, তৃতীয় সরকার আমাকে আসতে দিয়েছেন। তো তিনটে পার্থক্য তো আছে। এখন সেই পার্থক্যটা না দেখে এই যে আমি আসতে পারলাম, সেটাকেই আমার মনে হয় সেলিব্রেট করা উচিত। এবং আমি খুবই আনন্দিত যে আমি আসতে পেরেছি। এবং শুধু আমি বিশ্বাস করতে চাই যে এই সরকার মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন, এই সরকার বাক স্বাধীনতায় বিশ্বাস করেন। শুধু আমি আসতে পেরেছি, আমি ভিন্ন মত প্রকাশ করলেও আমি এখানে এই শহরে বা এই রাজ্যে প্রবেশ করার স্বাধীনতা পেয়েছি, সেটাতেই আমি সীমাবদ্ধ থাকতে চাই না। আমি চাই অন্য যাদের ভিন্ন মত আছেন তারাও যেন একই রকম স্বাধীনতা উপভোগ করেন। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন তসলিমা। তার মতে, একটি দেশের সব নাগরিকের জন্য সমান অধিকারের ভিত্তিতে একই আইন প্রযোজ্য হওয়া উচিত। শুধু ভারত নয়, বাংলাদেশ এবং পাকিস্তানেও অভিন্ন দেওয়ানি বিধি চালুর পক্ষে মত দেন তিনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।